ডক্টর শাশ্বতী দত্ত বলছি। আজ আমি ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। BHIE 143 ইউনিট 5 এবং ইউনিট 6 এই দুটো ইউনিট নিয়ে আলোচনা করব। এই দুটো ইউনিটে প্রথমটিতে রয়েছে এনভায়রনমেন্ট ইন আর্লি মডার্ন সোসাইটি এবং দ্বিতীয়টি রিলেশন অফ এনভায়রনমেন্ট উইথ ফিলোসফি। অর্থাৎ এই BHIE 143 আমি আগের দুটো ক্লাসেও যখন থেকে BHIE 143 অর্থাৎ 1 2 3 4 একদিন হয়েছে, 2 3 আরেকটি 4টা, অর্থাৎ 3টে যে ক্লাস, সেই লাস্ট 3টে ক্লাসে আমি এটাই আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করেছি যে ইগনোর এই পাঠ্যক্রমে এনভায়রনমেন্ট বিষয়টি ইনক্লুড করার, অঙ্গীভূত করার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা এবং মানব সভ্যতার সঙ্গে এই পরিবেশের কি গুরুত্ব রয়েছে, পরিবেশকে সম্মান না জানালে মানব সভ্যতা কিভাবে অচিরে বিনষ্ট হয়ে যাবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই 1 থেকে 4 পর্যন্ত ইউনিটে আমি আলোচনা করেছি। গত ক্লাসে মধ্যযুগের রাজারা অর্থাৎ সুলতানি পিরিয়ড এবং মুঘল শাসনকালে রাজারা কতখানি সচেতন ছিলেন পরিবেশের বিষয়ে, অর্থাৎ অরণ্য সংরক্ষণ, জল সংরক্ষণ, পশু পাখির সংরক্ষণ ইত্যাদি বিষয়ে কতখানি সচেতন ছিলেন এবং তারা এই পরিবেশের উপাদানগুলোকে কতখানি বিনষ্ট করেছেন এবং কিভাবে তাদের মধ্যে এই বিনষ্ট করার জন্য ধীরে ধীরে উদ্ভিদ প্রাণী জগতের কিছু কিছু একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল, এই কথাটা উপলব্ধি করে তারা সেগুলি সংরক্ষণের উদ্যোগ নেন এবং তাই নয়, তারা প্রযোজনে, এই বিভিন্ন প্রাণীর প্রযোজনের প্রতিও তারা উৎসাহী হয়েছে। তাহলে এই যে মুঘল পিরিয়ড, অর্থাৎ মুঘল পিরিয়ডে যে একটা উজ্জ্বল সময়, সেটা আমরা ধরি 1707 পর্যন্ত। কিন্তু তারপরেই মুঘল সম্রাট, শেষ শক্তিমান সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ধীরে ধীরে পতন হতে থাকে, একটা ডাউনফল ট্রেন্ড, ক্ষয়িষ্ণু ট্রেন্ড আমরা লক্ষ্য করি এবং এই সুযোগ নিয়ে শুরু হয়ে যায় বিভিন্ন ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলির আগমন। সেটা আওরঙ্গজেবের আগে থাকতেই শুরু হয়েছিল, কিন্তু এই যে ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলো, তার মধ্যে পর্তুগিজ ছিল, ফ্রেঞ্চ ছিল, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে বিভিন্ন কোম্পানিগুলিকে, ওলন্দাজ কোম্পানি, বিভিন্ন কোম্পানিগুলিকে পরাস্ত করে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয়। এই ইউনিট 5-এ কোম্পানির শাসনকালে ব্রিটিশ সরকার, বা বলা যায়
কোম্পানির যে আধিকারিকরা তারা কতখানি পরিবেশ সচেতন ছিলেন এবং পরিবেশের উন্নতির জন্য তারা কোন অত্যাধুনিক পদ্ধতি নিয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ এই পরিবেশকে বিনষ্ট করতে বা নির্মূল করতে উদ্যোগী হয়েছিলেন কিনা সেই বিষয়ে একটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর ইউনিট 6-এ দার্শনিক তত্ত্বের সঙ্গে পরিবেশের কি সম্পর্ক ভারতবর্ষের প্রেক্ষাপটে সেই বিষয়টিকেও তুলে ধরা হয়েছে। আমরা প্রতিবারের মতো এবারেও একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। তার আগে আজকের দিনটি অর্থাৎ 5 সেপ্টেম্বর আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, আপনারাও নিশ্চয়ই স্মরণে রেখেছেন। কাজেই এই বিশেষ দিনে আমি আপনাদের শিক্ষিকা, আপনারা তো আমার সামনে সশরীরে উপস্থিত নেই, থাকলে নিশ্চয়ই শিক্ষিকার প্রতি আপনারা একটা উইশ করতেন বা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। তো আমি এই পর্দার মধ্য দিয়ে অর্থাৎ এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আপনাদের শিক্ষিকা হিসাবে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি আপনাদের সবার শুভ কামনা করছি। আপনারা ভালো করে যাতে এই ক্লাসটা যাতে বুঝতে পারেন, আপনারা এই ক্লাসে পড়ার ভিত্তিতে যাতে আপনাদের বইটি পড়া যাতে আপনাদের অনেক ইজি হয় সেই চেষ্টাই আমার সবসময় রয়েছে। এবং যদি আমি এই কাজে কিছুটাও আপনাদের সার্থক আমার হয়ে থাকে, যদি কিছুটাও আপনারা এর দ্বারা উপকৃত হয়ে থাকেন, তবেই আমি মনে করব আমার এই ক্লাসটা সার্থক। যাই হোক, একটু ইন্ট্রোডাকশন দিই। 1717 এই সময় যে ফারুক শিয়ার এক ফরমান জারি করেছিলেন এবং সেই ফরমানে তিনি বলেন যে বাংলা, বিহার, উড়িষ্যা এখানে ব্রিটিশ সরকার বা কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সরকার না বলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলবো আমরা, কারণ সিপাহী বিদ্রোহের আগে কিন্তু ব্রিটিশ সরকার সরাসরি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেনি। আর এই যে পরিসরে সময়কালটা হচ্ছে 1700 থেকে 1858, অর্থাৎ 1700 সনটাকে শুরুটা থেকে কেন ধরা হয়েছে? কারণ তখনই কিন্তু মুঘল যে বিশাল যে মুঘল সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যে কিন্তু একটা সেই মুঘল সাম্রাজ্য যে ধীরে ধীরে তার মধ্যে নানান দুর্বলতা, নানান ত্রুটি প্রকটিত হচ্ছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিশেষ করে আওরঙ্গজেব যেহেতু দীর্ঘ সময় তিনি দিল্লিতে অনুপস্থিত ছিলেন এবং মারাঠাদের সঙ্গে যুদ্ধে দক্ষিণে ব্যস্ত ছিলেন, এবং সেই সুযোগে তার যে রাজধানী দিল্লিতে কিন্তু নানান রাজসভায় নানান ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং এই আমির ওমরাহরা প্রত্যেকেই এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার ফলে কি হচ্ছিল যে ভিত্তি যে স্তম্ভ এই আমির ওমরাহরা তারা একটু একটু করে সে পিঠ পোকার মতন, পিঠের মতন দংশন করছিল
মুঘল সাম্রাজ্যের ভিত্তিস্তম্ভ। আর যেহেতু মুঘল সম্রাট আওরঙ্গজেব তিনি রাজপুত, মারাঠা, শিখ ইত্যাদি যে সমস্ত দেশীয় যে শক্তি ছিল তাদের সঙ্গে তার একটা বৈরিতা সৃষ্টি হয়, সেই কারণে কেউই মুঘল সম্রাটকে বা সাম্রাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসেনি। বিশেষত যে আকবরের সময় এই রাজপুতানা ছিল বা রাজপুতরা ছিল মুঘলদের একটা স্তম্ভ শুরু, তাদের আস্থাও কিন্তু আওরঙ্গজেব হারিয়েছিল। যাই হোক, এই যে ফরমানের দ্বারা কি হলো, তারা যেমন বাণিজ্য ক্ষেত্রে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করলো এবং তাকে নিয়ে কিন্তু বাংলার নবাবদের সঙ্গে কোম্পানি একটা বিরোধ শুরু হলো, যার পরিণাম 1757 পলাশীর যুদ্ধ এবং তারপরে 1764-তে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধে মীর কাসিম সহ অযোধ্যার নবাব এবং দিল্লি শাহ আলম দ্য সেকেন্ড, দিল্লির সম্রাট, এই যৌথ শক্তিকে পরাস্ত করল কোম্পানি। এবং তার ফলে কি হলো, যখন তারা এই শাসনটা দিওয়ানি লাভ করল, দিওয়ানি লাভ করার ফলে কি হলো, বণিকের মানদণ্ড রাজদণ্ডরূপে দেখা দিল এবং কোম্পানি এই বাংলা তথা সমগ্র ভারতের একটা রাজনৈতিক শাসকে পরিণত হল। এবং তারপরে ধীরে ধীরে কি হলো যে প্রজাদের উপর নানাভাবে অত্যাচার করে তাদের উপর, আমরা আগের দিন পড়েছি, ভূমি হচ্ছে রাজা রাজরাদের আয়ের একটা বিরাট উৎস ছিল। সেই রাজস্ব, ভূমি রাজস্ব কিন্তু কোম্পানির শাসনেও বলবৎ রইল এবং ভূমি রাজস্বের পরিমাণ এত অতিরিক্ত করে দেওয়া হলো যে সেই রাজস্ব দিতে গিয়ে প্রজারা নানানভাবে মানি লেন্ডার বা সুদ করে তাদের ঋণ জালে পড়ল। এছাড়া আর কি হলো, যে এই দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হলো দিওয়ানির পর। দ্বৈত শাসন কি না, এই অর্থাৎ কোম্পানির তাদের অধিকার রয়েছে কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, দায়িত্ব নেই। তারা কি করবে, তারা মোহাম্মদ রেজা খাঁকে তারা নিয়োগ করলেন এই যত রাজস্ব গুলোকে কালেক্ট করার জন্য এবং নবাবের উপরে, নিজামুদ্দৌলার উপরে তারা রাজস্ব আদায়ের দায়িত্ব দিলেন। কিন্তু সেই রাজস্ব খরচা করার, অর্থাৎ আলমারির চাবিটা কিন্তু বা কোষাগারের চাবিটা কিন্তু নিজের হাতে রাখতে পারে। তার ফলে কি হলো, প্রজাদের দুর্দশার অন্ত রইল না এবং যেহেতু তারা জোর জবরদস্তি তারা এই রাজস্ব আদায় করত, কিন্তু ভূমিকে উন্নত করার জন্য, পরিবেশকে যাতে ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি করার জন্য, যাতে নানান টেকনোলজি ব্যবহার করে চাষবাসটা ভালো হয়, তাতে প্রজাদের ফসল বেশি হবে, সেই দিকে তাদের কোনো মনোযোগ ছিল না। যার ফলশ্রুতি একের পর এক মন্বন্তর বা দুর্ভিক্ষ। তাহলে বিশেষ করে 1770 খ্রিস্টাব্দে যে দুর্ভিক্ষ হয়েছিল তাতে বহু মানুষ মারা গিয়েছিল এই বাংলায় এবং অনেকে ক্ষুধার জ্বালায় তারা নিজের সন্তানকে পর্যন্ত বিক্রয় করে দিয়েছিল। ইংরেজ আমলে এই মন্বন্তর 76-এর মন্বন্তর নামে পরিচিত। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আরো মন্বন্তর হয়েছে।
এই যে সময়কালের কথা আমরা বলছি, তাহলে এর জন্য দায়ী কে? মন্বন্তর একটা প্রাকৃতিক একটা পরিস্থিতি, অর্থাৎ যখন কোনো বৃষ্টিপাত হয় না, দীর্ঘদিন বৃষ্টিপাত, যেটা আমরা আগের দিন করেছি, যে যখন বিশেষ করে আমরা পাণ্ডব পল্লব এই সময়টায় আমরা দেখেছি, তারা যখন গাছ কেটে যখন তাদের নগরায়ন করছিল, সেই সময় এক এক সময় এক একটা জায়গায় রাজ্যে 12 বছর কোনো বৃষ্টিপাত হয়নি। মানে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কি পরিবেশ? এর জন্য দায়ী কি প্রকৃতি? না, ইট ইজ ম্যান মেড, মানুষের তৈরি এই মন্বন্তর। ব্রিটিশ সরকার তারা যদি যত্নবান হতেন এই পরিবেশকে রক্ষা করতে, তবে হয়তো এই খরাকে, এই ভয়াবহ দুর্ভিক্ষকে এড়ানো যেত। কিন্তু তারা যেন তেন প্রকারে তারা তখন আর্থিক স্বার্থটাই তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল। এই একইভাবে আমরা দেখতে পাচ্ছি যখন স্পোর্ট হান্টিং চালু হলো, অর্থাৎ কেবল ব্রিটিশ যে আধিকারিক তারা নয়, রাজা রাজা তো এক সময় তারা অনেক মৃগয়া করেছেন, তারা শিকার করেছেন, এবং আমরা মুঘল শাসনে দেখেছি কিছু কিছু জায়গা অরণ্য সেগুলোকে রয়্যাল যে হান্টিং এর জন্য সেগুলোকে রিজার্ভ করে কনজারভেশন করা হয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষ যাতে সেখানে না যায়। তো আমরা সেখানে দেখছি এই ব্রিটিশ পিরিয়ডে, অর্থাৎ কোম্পানির কলোনিয়াল যে ঔপনিবেশিক শাসনেও রাজা রাজা তো আছে, তাছাড়া যে সেই সময়কার যে এই পিপল যারা এই কোম্পানির দাক্ষিণ্য পুষ্ট ছিলেন, তারা এই শিকার করাকে মনে করতেন কি তাদের স্ট্যাটাস সিম্বল, তাদের মর্যাদার প্রতীক, এবং তারা শিকার করে এনে সেই বাঘের চামড়া, হরিণের চামড়া, সেগুলো সমস্ত তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখতেন। অনেক সময় আমরা দেখেছি যে বাঘের যে মাথাটাকে পর্যন্ত তারা সেটাকে নানান রকম রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করে সেটাকেও তারা সাজিয়ে রাখতেন অ্যাজ আ ফিলিং অফ প্রাইড, যে দেখো আমি কত বড় শিকারী। এবং এই শিকারে তারা তাদের বন্ধু বান্ধব সবাইকে আমন্ত্রণ করতেন এবং কোম্পানির আধিকারিকদেরকেও আমন্ত্রণ করতেন। এই ব্রিটিশ পিরিয়ডে আমরা জিম করবেট শিকারীর নাম শুনেছি, কিন্তু উনি কিন্তু কোনোদিনই অন্যায় বা অকারণে শিকার করেননি, যেটা স্পোর্ট হান্টিং সেটা কিন্তু কোনোদিন তিনি করেননি। আমরা জানি যে আমরা যারা ম্যান ইটিং টাইগার অফ রুদ্রপ্রয়াগ এই বইটা পড়েছেন যদি, তাহলে দেখবেন যে যখন এই বাঘ যখন নরখাদক হয়ে যায় এবং মানুষকে তারা শিকার করতে শুরু করে, সেই রকম বাঘকে কিন্তু তিনি হত্যা করেছিলেন বা তাকে বধ করেছিলেন, করে মানুষকে তিনি রক্ষা করেছিলেন। তাহলে এই স্পোর্ট হান্টিং এর ফলে বহু যে প্রাণী কিন্তু ধ্বংস হয়েছে আমাদের ভারতবর্ষে। কারণ এই কলোনিয়াল পিরিয়ডে নানান যে নথিপত্র, সেখান থেকে আমরা জেনেছি যে একটা সময় এই ভারতবর্ষের অরণ্য সমস্ত ওয়াইল্ড অ্যানিমালে পূর্ণ ছিল, প্রচুর সিংহ ছিল, গন্ডার ছিল, হাতি ছিল, নানান রকম মানে বাঘ ছিল, নানান রকম পশু এবং পাখি, ময়ূর, এই হরিণ, এই সমস্ত পশু পাখি কিন্তু ছিল, কিন্তু বিনষ্ট হয়ে যায়। কিন্তু সৌভাগ্যের কথা যে এই যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে কিছু কিছু আধিকারিক তারা প্রশাসনের উপর লেভেলে যখন দায়িত্ব পেয়েছিলেন, তখন তাদের মধ্যে সেই শিক্ষাটা ছিল, তারা উপলব্ধি করেছিলেন যে মানুষের এই যথেচ্ছাচারের জন্য কিন্তু পরিবেশ বিনষ্ট হচ্ছে,
এবং তাকে রক্ষা করা দরকার। তো এই যে মন্বন্তরের কথা বলছিলাম, এটা আমরা ম্যানমেড বলতে পারি, আবার ন্যাচারাল বলতে পারি। ম্যানমেড এই কারণে যে ইংরেজের অত্যাচারের ফল হিসাবে ঐতিহাসিকেরা বলেন, আবার যদি প্রাকৃতিক হিসাবে বলি, এখন রিসেন্ট রিসার্চে বলছে যে সেই সময় যে এল নিনো যে নামক যে একটা, যেটা কথা আমরা কিছু কয়েক বছর আগেও শুনেছি, একটা ঝঞ্ঝার মতন একটা তৈরি করে, এর ফলে কি হয়, বায়ুমণ্ডলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার ফলে বৃষ্টিপাত বন্ধ হয়েছে। অনেকের মতে এই এল নিনোর কারণেও হয়তো সেই ৭৬-এর মন্বন্তর হয়েছিল। তাহলে এই যে অরণ্য রক্ষা, তারপরে পশু পক্ষীকে রক্ষা করে, সেটা যারা শাসক তাদের একটা দায়িত্ব থাকে। সেই কারণে তারা যখন এইরকম ভাবে অরণ্যকে বিনষ্ট করছিল কোম্পানির সরকার, এবং তারা এই অরণ্য কেটে কোনো কোনো অরণ্য তারা নিজেদের স্বার্থে তারা অরণ্যকে সংরক্ষণ করছিলেন, আবার অনেক সময় রাজারাও সংরক্ষণ করতেন, এবং তারা কি বলতেন যে আমরা রাজা, অর্থাৎ এই অরণ্যের যে সম্পদ আমাদের অধিকার, আমাদের প্রাপ্য। যেমন চন্দন বৃক্ষের উপর টিপু সুলতান তার নিজের আধিপত্য, নিজের যে মনোবল প্রতিষ্ঠা করেছিলেন। এই একইভাবে আমরা কোম্পানির নানান যে সময় আমরা দেখেছি, তারা কৃষি জমি করতে গিয়ে তারা সমস্ত যারা আদিবাসী মানুষ ছিল তাদেরকে তারা এগ্রিকালচারাল লেবারে পরিণত করতে চেয়েছিল, কারণ এগ্রিকালচার থেকে একটা বিরাট একটা তাদের আয় হতো। সেই এগ্রিকালচার যেহেতু করতে গেলে কি হতো, অরণ্য কাটতে হতো, এবং এর ফলে তারা এই আদিবাসীদের তারা নিজের যে ন্যাচারাল যে হ্যাবিটেট তার থেকে উৎখাত করে। তার মধ্যে পাহাড়িয়া বলে যে সম্প্রদায় তারা প্রতিবাদ জানালো, শেষ পর্যন্ত তারা এগ্রিকালচারাল লেবারে পরিণত হয়। কিন্তু যারা সাঁওতাল ছিল, এই সাঁওতালরা তীব্র প্রতিবাদ শুরু করে এবং বিদ্রোহ হয়। এই ১৮৫৫ সাঁওতাল বিদ্রোহ কিন্তু ভারতবর্ষের ব্রিটিশ যে কোম্পানি বিরোধী আন্দোলনের ইতিহাসে একটা বিরাট একটা ভূমিকা প্লে করেছিল। তাহলে এই যে তারপরে যে আমরা আগের ক্লাসে আমরা দেখেছি কিন্তু যে বিষ্ণুই সম্প্রদায়, তারাও কিন্তু একটা আদিবাসী সম্প্রদায় ছিল, যারা এই অরণ্যকে রক্ষা করার জন্য এই প্রকৃতিকে তাদের দেবতা বলে বরণ করেছিল, এবং তাদের যে নেতা তারা তার এই সম্প্রদায়ের সদস্যদের বলেছিলেন যে তোমরা বৃক্ষকে পূজা করো। এবং পরবর্তীকালে যখন তাদের এই সংরক্ষণ যখন কিছুতেই তারা রাখতে পারলেন না, প্রতিবাদ যখন তারা শেষ পর্যন্ত যখন ধীরে ধীরে নস্যাৎ হয়ে গেল, তখন এই সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তখন আত্মাহুতি দিল আগুনে ঝাঁপ দিয়ে প্রতিবাদ শুরু। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের ভারতবর্ষে যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে থেকেই কিন্তু অরণ্য সংরক্ষণ, ভূমি সংরক্ষণের একটা যে উদ্যোগ তৈরি হয়েছে। আবার রাজারাজরাও তারা এই সংরক্ষণ করেছেন, কিন্তু অনেক সময় এর সঙ্গে তাদের বাণিজ্যিক স্বার্থ জড়িত ছিল, আবার কোম্পানির যে সরকার তাদেরও কিন্তু এর সঙ্গে বাণিজ্যিক স্বার্থ জড়িত ছিল। কারণ উদাহরণস্বরূপ অরণ্যের যে টিক বৃক্ষ, এই কনজারভেশনের মানে কি, অর্থাৎ এই টিক বৃক্ষের যে কাঠ, টিক প্লাই, তার উপরে কোম্পানির অধিকার, কারণ ওই কাঠ দিয়ে তারা কি করতো, জাহাজ নির্মাণ করতো। তাহলে এই যে অরণ্য সম্পদকে ম্যানিপুলেট করে তারা কিন্তু বিভিন্ন প্রশাসনিক এবং অর্থনৈতিক কাজে ব্যবহার করেছে। আবার একইভাবে
তাহলে আমরা দেখছি তারা কিন্তু আবার কিছু ভালো কাজও করেছে, যেমন তারা নানান টেকনোলজির ব্যবহার করে তারা এই নানান ক্যানেলকে, যেগুলো সুলতানি পিরিয়ডে যেসব, যেমন ফিরোজ তুগলক যে ক্যানেল তৈরি করেছিলেন যমুনা ক্যানেল, সেইটা পরের দিকে সেটা বন্ধ হয়ে গিয়েছিল, রুদ্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার মুঘল পিরিয়ডে আবার সেটাকে নতুন করে খনন করা হয়, কিন্তু আবার সেটা অপরিষ্কার হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায়। কিন্তু কোম্পানির শাসনে টেকনোলজি ব্যবহার করে সেই খালটার আবার পুনর্নির্মাণ করা হয়। এছাড়া গঙ্গা ক্যানেলের কথা আমরা জানি। এই যে আপনারা যদি কেউ হরিদ্বারে যান, গিয়ে থাকেন, তাহলে দেখবেন এই যে গঙ্গা যে ক্যানেল, সেই হরিদ্বার থেকে কিন্তু বহু পথ এই ক্যানেলটাকে তারা খনন করেছিল। এই ক্যানেলগুলি কিন্তু এটা নিঃসন্দেহে কোম্পানির সরকারের একটা বিরাট কন্ট্রিবিউশন। এবং এই প্রসঙ্গে লর্ড ডালহৌসির নাম আসে। ডালহৌসিকে আমরা জানি তিনি অত্যন্ত অ্যাগ্রেসিভ ছিলেন। তার রাজত্বকালে তিনি বহু যে নেটিভ যে রুলার্স, অর্থাৎ দেশীয় রাজাদের রাজ্যকে হরণ করেছিলেন, এবং সত্য বিলোপ নীতির দ্বারা, এবং এই ডালহৌসির সত্য বিলোপ নীতির কারণেই কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। কিন্তু সেই লর্ড ডালহৌসি তিনি কিন্তু আবার নানান এই ক্যানেল খননের জন্য সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। এছাড়া তিনি টেলিগ্রাফ যে ব্যবস্থা সেটিও করেছিলেন। আর রেলপথ 1853 খ্রিস্টাব্দে রেলপথ যে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আমাদের পরবর্তীকালে জাতীয়তাবাদের অভ্যুত্থানে সাহায্য করেছিল, তাও কিন্তু তার অবদান। কিন্তু পরিবেশের সঙ্গে যদি তার এই যে কন্ট্রিবিউশনটাকে আমরা আলোচনা করি, তবে সেখানে আমরা দেখছি এই বিভিন্ন কারণে, অর্থাৎ জাহাজ নির্মাণের কারণে এবং এই রেল নির্মাণের কারণ, রেল ব্যবস্থা প্রচলনের কারণে কিন্তু একের পর এক, বা নগরায়নের কারণে একের পর এক গাছ কেটে ফেলা হয়েছিল, যেটা পরিবেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এবং যার পরিণামে বেশ কিছু মন্বন্তর হয়েছে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, এই যে একটু আগেই বললাম, তারা উদ্যোগ নিয়েছে, এবং আমরা এখনো গ্রামে গঞ্জে আমরা দেখি যে তারা আমরা দেখি যেমন সুন্দরবনে যে বন বিবির পূজা, বা দক্ষিণ রায় বাঘের পূজা, তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো, কিংবা এই যে সামনেই আসছে হচ্ছে বিশ্বকর্মা পূজা, তার আগে যে মা মনসার পূজা করা হয়। মনসা হচ্ছে সর্পের দেবী। তাহলে এই যে মনসা, যে এই যে কাটা গাছ, মনসার যে একটা প্রতীক, যে গাছ, যে কাটা বৃক্ষ, সেই যে গাছ, কিছু কিছু গাছ, এগুলো যেটা সংস্কার, অর্থাৎ ধর্মের সঙ্গে এগুলোকে জড়ানোর কি কারণ, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক কারণ কি থাকতে পারে? না, বিজ্ঞান ভিত্তিক কারণ থেকে, বা এই যে আমরা গাভীকে আমরা মা ভগবতী জ্ঞানে পূজা করি কেন? অর্থাৎ তার কারণই হচ্ছে যে গো রক্ষণ করা, অর্থাৎ গাভীকে রক্ষা করা। ওদিকে যদি আমরা অকারণে বাঘ শিকার করি, তাহলে কি হবে? তাহলে দেখতে দেখতে বাঘের যে নির্বংশ হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। এরকম প্রকৃতিকে, অর্থাৎ এই যে প্রাকৃতিক উপাদান, গাছ, তারপরে পাহাড়, এই যে উত্তরাখণ্ডকে বলা হচ্ছে দেবভূমি। তার কারণ কি? অর্থাৎ এই হরিদ্বারের পর থেকে শুরু হচ্ছে দেবভূমি, অর্থাৎ এই পাহাড়গুলোকে যাতে বিনষ্ট করা না হয়,
এখানকার গাছকে যাতে কেটে সেখানে নানান ভাবে, সেখানে অকারণে অযাচিত ভাবে বা আনলফুলি যাতে সেখানে বাড়ি তৈরি না হয়। আনলফুলি মানে প্রাকৃতিক আইন, যেটা সরকারি আইনও বলতে পারেন। কিন্তু এখন সেই আইন না মানার কারণে কিন্তু বিধ্বংসী বন্যা হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। তাহলে সেখানে আমরা লোকের কি ধারণা, প্রকৃতি এখানে বিরূপ হয়েছে। এটা যদি আমরা ভৌগোলিক ভাবে ধরি, তাহলে বঙ্গুর শিলা, তার উপরে যদি আগের দিনও বলেছিলাম যে যদি অকারণে পাহাড় ভেঙে ডিনামাইট ব্লাস্টিং করে একের পর এক রাস্তা তৈরি করা হয়, পরিবেশকে অসম্মান করে মানুষ যদি নিজে নগরায়নকে বাড়াতে চায়, তবে প্রকৃতির অভিশাপ নেমে আসবে। কারণ আমরা ইউনিট 6-এ দেখছি এই প্রকৃতির সঙ্গে কিন্তু একটা দর্শনের সম্পর্ক আছে। সেই বৈদিক যুগ থেকেই কিন্তু এই প্রকৃতির সঙ্গে সেই দর্শন, এখানে আমরা আরণ্যক দেখেছি, উপনিষদ দেখেছি, সেখানে বৈদিক ঋষিরা কিভাবে তপবনে আশ্রম তৈরি করেছেন। তারপরে এই নদীর তটে আমরা নদীকে আমরা মাতৃজ্ঞানে পূজা করি, তার মধ্যে গঙ্গা আছে, নর্মদা আছে। নর্মদা তীরে কত মুনি ঋষিরা তারা পরিক্রমা করেছেন, গঙ্গা তটে কত মন্দির গড়ে উঠেছে, এবং কাবেরী, গোদাবরী প্রত্যেকটা কিন্তু এগুলো প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এগুলোকে সংরক্ষণ করা। কাজেই যে প্রকৃতির সঙ্গে ফিলোসফি একটা বিরাট সম্পর্ক রয়েছে। এইবারে আমি ভেতরে কি ঢুকছি যে কোম্পানির শাসনকালে পরিবেশ ও মানবের সম্পর্কে যে আলোচনা, যেটা আমি বললাম, এবং অরণ্য সম্পদ, জল, প্রাণীকুল প্রত্যেকটার উপর কোম্পানিটার আধিপত্য প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ আমি এখানকার শাসক, কাজে আমাকে না জানিয়ে কেউ যদি কোনো বৃক্ষ কাটে তবে তার আইনত তার দণ্ডনীয়, তার অপরাধ, এবং তার জন্য নানা আইনও পাস করছে। এর ফলে কি হচ্ছে, যখনই কনজার্ভ করছে, কনজারভেশন অফ ফরেস্ট হচ্ছে, বহু অরণ্যবাসী মানুষ যে অরণ্যই যাদের উপজীবিকা, তাদেরকে তারা বঞ্চিত করছে, উপজীবিকা ছিনিয়ে নিচ্ছে। তার ফলে তাদের সঙ্গে একটা ব্রিটিশের কোম্পানির সরকারের বিরোধ তৈরি হচ্ছে, যেটার একটা পরিণাম এই সাঁওতাল বিদ্রোহ। আর কি বলছি, পরিবেশের সঙ্গে মানুষের একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। 1700 থেকে 1858 যে সময়কালটা, তার কথাও বলেছি, এবং সেই সময় ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের ভাঙন কোম্পানির শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে, যেটা আমি একটু আগে ফারুকশিয়ারের ফরমানের কথাও বলেছি 1717। এবং এই সময়ও রাষ্ট্রভূমির আদর্শকে গুরুত্ব দিত মধ্যযুগের মতো। আর রাজাদের মধ্যযুগেও যেমন, এবং পরবর্তীকালে কোম্পানির শাসনেও আমরা দেশীয় রাজাদের অরণ্য সম্প্রদায়ের একটা উৎস ছিল। আগেই বলছি টিপু সুলতান জন্মবৃক্ষের উপর তার যে রাজ অধিকার, সেটাকে সংরক্ষণ করেছিলেন। তাছাড়া কি ছিল, এই অরণ্য যখন যুদ্ধ হতো, গাছের আড়ালে, ঘন অরণ্যের আড়ালে লুকিয়ে শত্রুর বিরুদ্ধে তারা কি করতো, তারা ঝাঁপিয়ে পড়তো। আবার যখন এই অরণ্যকে যখন শত্রুকে পরাস্ত করে বিরোধী যে বিজয়ী পক্ষ, তারা তাদের এই শত্রু পক্ষের অরণ্যকে তারা জ্বালিয়ে দিয়ে চলে যেত। আমরা দেখেছি মারাঠা, তারপরে টিপুর সৈন্য, শিখ সৈন্য, তারা অকারণে তারা এইভাবে কিন্তু অরণ্যকে নষ্ট করেছে, ভূমিকে নষ্ট করেছে। বিশেষ করে বাংলায় যখন বর্গী আক্রমণ হয়েছিল, তখন কিন্তু বর্গীরা প্রচুর ফসল, মাঠের ফসলকে নষ্ট করেছে। আর জাহাজ নির্মাণের ক্ষেত্রে কোম্পানি সরকার ভারতের টিক বৃক্ষের উপর নির্ভরশীল ছিল। এই টিক দিয়ে তারা কলকাতা, বোম্বাইতে নিয়মিত জাহাজ তৈরি করতে থাকে, এবং তারাও অরণ্য সম্পদকে তারা সরকারিভাবে সংরক্ষণ করতে থাকে। এবং মালাবার, বার্মা এইসব রাজ্যে যখন তাদের অধিকারে আসে, সেখানেও এই একই ট্রেন্ড দেখা যায়। এবং
তারা এই ফরেস্টকে যখন কনজার্ভ করলো, সংরক্ষণ করলো, একজন আধিকারিক নিয়োগ করলো। 1806 মালাবারে এই প্রক্রিয়া শুরু হলো। কনজারভেটর অফ ফরেস্ট বলে একটা নতুন পোস্ট চালু করলো। তারা বোটানিক্যাল গার্ডেন তৈরি করলো, মানে অসংখ্য গাছকে তারা সংরক্ষণ করলো, অনেক সময় ব্যবসায়িক কারণে, অনেক সময় পরিবেশ সুরক্ষার কারণে। 1788-তে এই শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন সেটা তৈরি করেছেন কে? রবার্ট ক্লিভ। একে তিনি বলতেন গার্ডেন অফ অ্যাক্লিমেটাইজেশন, অর্থাৎ এখান থেকে মানুষ প্রচুর অক্সিজেন অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে। ডিরেক্টর হয়েছিলেন উইলিয়াম রক্সবার্গ, তিনি একে আরো উন্নত করেছিলেন। আর ব্রিটিশ শাসন ধীরে ধীরে যখন সম্প্রসারণ হচ্ছে, তখন তারা কি করছে? উত্তর পশ্চিম অঞ্চল ও পাঞ্জাবের অরণ্যকে কেটে ফেলছে, তার কাঠ জ্বালানি কাজে লাগাচ্ছে, তার ফলে অরণ্য নষ্ট হচ্ছে, কাঠের অভাব দেখা দিচ্ছে। তারা যখন আফিমের ব্যবসা করত, সরকারিভাবে আফিম নিষিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু চোরা পথে এদেশ থেকে আফিম যখন যেত বিদেশে, অর্থাৎ চীনে যেত, তারা ওখান থেকে নিয়ে এসে তারা ওখানে আবার যখন সেল করছে, তখন কি করছে? প্যাকিং বাক্স, আর তার জন্য কাঠ লাগছে। পাঞ্জাব সরকার এই কাঠকে বা অরণ্যকে সংরক্ষণের জন্য সেডার অরণ্য সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে। 1853-তে রেল যোগাযোগ শুরু হওয়ার পর থেকে কাঠের প্রয়োজনীয়তা আরো বাড়ছে। 1830-এর পর থেকে যে কিছু কিছু প্রশাসনিক ও আধিকারিকরা যোগ দিচ্ছেন কাজে, তারা যথেষ্ট সচেতন ছিলেন অনেকেই পরিবেশ সম্পর্কে। তার মধ্যে 1847-এ বোম্বাই প্রেসিডেন্সিতে কনজারভেটর অফ ফরেস্ট ছিলেন স্কটিশ সার্জন আলেকজান্ডার গিবসন। 1856-তে ম্যাড্রাস প্রেসিডেন্সিতে নিযুক্ত হন ডক্টর হক ক্লেটন। খরার হাত থেকে পরিবেশকে রক্ষা করতে যে জল সরবরাহ সচল রাখতে হবে এবং কৃষির প্রয়োজনের জন্য জল রাখতে হবে, অরণ্যকে সংরক্ষণ করতে হবে পরিবেশ সুরক্ষার জন্য, তারা বুঝেছিলেন। তারা এই যে চাষবাসের পদ্ধতি সেটাকে কিছুটা চেঞ্জ করতে উদ্যোগী হয়েছিলেন, কিন্তু অরণ্যের আদিবাসী সম্প্রদায় কিন্তু পুরাতন পদ্ধতিতে চাষে অভ্যস্ত ছিল, যেটা তামিলে কটুকারি উপরূপে কুম্ভি নামে পরিচিত। কিন্তু এর ফলে কোম্পানির সঙ্গে তাদের একটা বিরোধ শুরু হয় এবং আর্থিক কারণে ব্রিটিশ সরকার এই সমস্ত আদিবাসীদের অরণ্য যথেচ্ছ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা কি করতো? গাছ কেটে সেটাকে জ্বালানি কাজে লাগাতো। বাধ্য হয়ে এই প্রজাতিরা কৃষি শ্রমিকে পরিণত হয়। 1864-তে ডক্টর ডি ব্র্যান্ডিসের নেতৃত্বে ন্যাশনাল ফরেস্ট ডিপার্টমেন্ট তৈরি হয়। 1865-তে প্রথম অরণ্য আইন তৈরি হয়। আর বাংলায় আস্তে আস্তে জমি সার্ভে ব্যবস্থা চালু হয়। সার্ভেয়ার জেনারেল ছিলেন মেজর জেমস রেলে। 1802-এর মধ্যেই একটা এই সমস্ত ভূমি সংরক্ষণ, তাকে মাপঝোঁক করা, সার্ভে করার জন্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল প্রজেক্ট শুরু হয়। তাহলে কি এইভাবে অরণ্যের উপর যে ব্রিটিশের ক্রমাগত হস্তক্ষেপ, সেটা আদিবাসী সাঁওতালরা ভূমিকে নেয়নি এবং তারা বিদ্রোহ শুরু করলো 1850। ইংরেজরাও কিন্তু যথেষ্ট নষ্ট করেছে পরিবেশ সম্পদ, অরণ্য সম্পদ। কারণ এক সময় এই ভারতবর্ষে অরণ্যগুলোতে প্রচুর প্রাণী ছিল। ক্যাপ্টেন টি উইলিয়ামসন, মেজর জে জি ইলিয়টের তথ্য থেকে আমরা জানতে পারছি প্রচুর হাতি, বাঘ, গন্ডার, হরিণ, সিংহ, ময়ূর প্রচুর সংখ্যায় পাওয়া যায়। কিন্তু যবে থেকে ইংরেজ কোম্পানির শাসনের প্রধান কেন্দ্র হলো, অনেক প্রাণী মারা গেল এবং 1773-এ তো তৈরি হয়ে গেল ম্যাড্রাস হান্টিং সোসাইটি, অর্থাৎ অনেক সুসংগঠিত হয়েছিল। ব্রিটিশ অফিসাররা ছাড়াও রাজা ও ধনী ব্যক্তিরাও এটাকে তাদের শিকারকে সামাজিক মর্যাদার পরিচয় মনে করতেন। রাজস্থানে স্থানীয় বিষ্ণুই সম্প্রদায়
তাদের নেতা জাম্বুজির নেতৃত্বে অরণ্য রক্ষার ব্রত নেয়। আর বিকানির ও যোধপুর অঞ্চলে, এগুলো অ্যারিড জোন ছিল, এখানে তো পরিবেশ সংরক্ষণ করা, এখানে বৃষ্টিপাত হতো না, এখানে তো পরিবেশ সংরক্ষণ করা আরো জরুরি ছিল। সেই জন্য লোকাল লোকরা এগিয়ে আসে। রাজাদের মধ্যে অম্বর রাজ্য, তারা অরণ্য রক্ষার একটা উদ্যোগ নেয় এবং 1700-1800 শতকে তারা কি প্রচার করে, কি ঘোষণা করে, সেই রাজ্য থেকে ঘোষণা করা হয় সরকারিভাবে যে যদি মানুষ অন্যায়ভাবে গাছ কাটে তবে তার কিন্তু সাজা হবে। বিশেষ করে নিম, অশ্বত্থ, বট, এই বৃক্ষগুলোর একটা ধর্মীয় গুরুত্ব আছে, মানুষের হাইজিনিক একটা গুরুত্ব। নিম গাছের হাওয়া, নিম পাতা, এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। অশ্বত্থ, বট, এগুলো পুজোর কাজে লাগে তার কারণে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি অযোধ্যার জমিদার, তারপরে সিন্ধের তালপুর মিরাজ প্রমুখ, তারা 1743 নাগাদ তারা অরণ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। আর পরিবেশের সঙ্গে তো আমরা জানি ওতপ্রোতভাবে জড়িত খরা, বন্যা, মহামারী, এবং যদি পরিবেশ যদি দূষিত হয় তাহলে বারংবার মানুষ, এই যে আমাদের বারবার ভাইরাল হচ্ছে কেন, পরিবেশ দূষণের জন্য। এই যে করোনা, এই যে ভয়াবহ করোনা, তাও কিন্তু পরিবেশ দূষণের কারণে, যেটা মহামারীর মানে রূপ নিয়েছিল। এবং খরা, বন্যার অব্যবহিত পরে যদি পাবলিক হেলথ যদি ঠিক মতো না ব্যবস্থা নেয় সরকার, তার ফলে তখন ম্যালেরিয়া হয়, বসন্ত হয়, প্লেগ হয়। এর ফলে কি হচ্ছে, তার ফলে যে বহু মানুষ প্রাণ হারিয়েছে কোম্পানির শাসনকালে। আর বন্যার ফলে একদিকে যেমন মানুষ এবং অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে করার ফলে, তেমনি উদ্ভিদ জগতেও কিন্তু উদ্ভিদও অনেক নষ্ট হচ্ছে। মন্বন্তরের কথা উল্লেখ করেছি, তার মধ্যে 76-এর মন্বন্তর বাংলায়, 1782-তে মাদ্রাসে, 1784-তে অযোধ্যা, দিল্লি রাজপুতানার কিছু অংশ, পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে 1783-তে মন্বন্তর হয়। 1792-এ দাক্ষিণাত্য পশ্চিম ভারতে মন্বন্তর হয়েছিল। এই ভয়াবহ খরাতে লক্ষ লক্ষ মানুষ, বলছে যে মিলিয়নস, এই মানুষ তারা প্রাণ হারিয়েছিল। অনেকে ব্রিটিশ প্রশাসনকে দায়ী করছে তাদের অব্যবস্থা, আবার অনেকে এল নিনো এন্ড সাদার্ন অসিলেশন, এই প্রাকৃতিক যে একটা জলবায়ুর যে একটা অবস্থান, সেটাকে তারা এই দুর্যোগের জন্য দায়ী করছে। একইভাবে কলেরা, প্লেগ, ম্যালেরিয়া 1812, 1828, 36-এ পশ্চিম ভারতে প্লেগের প্রাদুর্ভাব ঘটে। 1817 থেকে 21-এর মধ্যে বাংলায় কলেরা ছড়িয়ে পড়ে। বাংলা, আসাম ও উত্তর ভারতের কিছু অংশে যেখানে খুব স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সেখানে মশা মাছির উপদ্রব, কাজে সেখানে কলেরা, ম্যালেরিয়ার আতুরঘর। এই যে আমরা দেখছি যে রোনাল্ড রসের আবিষ্কার স্মরণীয়, তিনি প্রথম বললেন যে অ্যানোফিলিস মশাই কিন্তু এই ম্যালেরিয়াকে বহন করছে। এছাড়া সেই বসন্ত রোগও একটা ব্যাধি ছিল, এবং এই মন্বন্তরে 76-এর মন্বন্তরের পর বহু মানুষ এই স্মল পক্সে মারা যায়। অবশেষে আমরা দেখছি 1796-তে এডওয়ার্ড জেনার তিনি রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন। এছাড়া পরিবেশের সঙ্গে জলসেচ, জল সংরক্ষণ, জলাধার নির্মাণের একটা সম্পর্ক আছে। কোম্পানির শাসনকালে কিন্তু এটা তাদের একটা বড় অবদান। যমুনা ক্যানেল, গঙ্গা ক্যানেল ও কাবেরী অ্যানিকাট ক্যানেলের সম্প্রসারণ করেছিলেন তারা, এবং যমুনা ক্যানেল পুনরুদ্ধারে বেঙ্গল ইঞ্জিনিয়ার যে গ্রুপ, তার মিস্টার G.R. ব্লেনের নাম স্মরণীয়। আর ক্যানাল সংরক্ষণে ডালহৌসির অবদান রয়েছে, বলেছি ইন্ট্রোডাকশনে। তার উদ্যোগে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এই যে যখন তখন রাস্তা ভেঙে যাচ্ছে, পাহাড় ধসে যাচ্ছে, তখন কারা করছে? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তাছাড়া ভারতের ভৌগোলিক অবস্থান তো এক এক জায়গায়, কোথাও বৃষ্টিপাত, কোথাও মরুভূমি, কোথাও ঠান্ডা, এই যে একটা বৈচিত্র্য আছে, জলবায়ুর বৈচিত্র্য, তার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যে
একটা ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি। এই ডাইভার্সিটিকে নিয়েই কিন্তু অতি প্রাচীনকাল থেকে ভারত বিভিন্ন সভ্যতার সঙ্গে তারা সম্পর্ক রেখে চলেছে। ধীরে ধীরে মানুষের এই যে বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনকে অনেক মসৃণ করেছে আনডাউটেডলি, কিন্তু পাশাপাশি যে নির্মলতা, পরিবেশের নির্মলতাকে নষ্ট করেছে। এই যে ইন্ডাস্ট্রি থেকে সমান ধোঁয়া নির্গত হয়, এটা তো পরিবেশকে দূষণ করছে। রাস্তা তৈরি হচ্ছে, সমস্ত পাহাড় কেটে পরিবেশকে বিনষ্ট করছে, গাছ কাটা হচ্ছে। কিন্তু আমরা জানি এই অরণ্যের সঙ্গে ভারতের একটা অতি প্রাচীন কাল থেকে আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, এবং সেই জন্য অরণ্যকে রক্ষার জন্য ধর্মীয় স্থানের সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে। কোথাও অরণ্য, নদ নদীকে কেন্দ্র করে নানান মন্দির গড়ে উঠেছে এবং সরোবরকে সংরক্ষণ করা হয়েছে। কোথাও বৃক্ষ পূজা, অরণ্যের পশু পূজার রীতি, একটু আগেই বললাম পশু, যে আমরা এই যে দক্ষিণ রায়ের কথা বললাম, তারপরে মনসার পূজা, বৃক্ষ পূজা, এই যে তারপরে বট বৃক্ষকে পূজা করা হয়, তুলসীকে পূজা করা হয়, এরকম অনেক গাছকে কিন্তু পূজা করা হয়, অশ্বত্থ গাছকে পূজা করা হয়। ভারতের অনেক বিভিন্ন প্রান্তে এরকম অরণ্য রয়েছে যেখানে একাধিক বৃক্ষকে সংরক্ষণ করা হচ্ছে। কারণ এই অরণ্য থেকেই তো, গাছ থেকে এক সময় ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র তৈরি হয়েছিল, কত ঔষধি তৈরি হয়েছিল। এবং এই যে আমরা যদি বৈদিক যুগে যাই, সেখানে মুনি ঋষির আশ্রম, বা আমরা তপোবন, বা আমরা যখন এই যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ সন্ন্যাস, এই বানপ্রস্থ সন্ন্যাসের সঙ্গেও কিন্তু একটা প্রকৃতি, তার পরিবেশের সম্পর্ক রয়েছে। এজন্য কোনো কোনো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই অরণ্যকে দেবীর উদ্দেশ্যে নিবেদিত করা হয়েছে। জম্মু কাশ্মীর অঞ্চলের অরণ্য পীর বাবা এবং মাতা বৈষ্ণবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। উত্তরাখণ্ডের যে ভূমিকে দেবভূমি রূপে চিহ্নিত করা হয়েছে। এবং বৃন্দাবনে যে বৃন্দাবন তুলসী, সেই তুলসীকে পবিত্র বৃন্দাবন, সেই বৃন্দাবনের সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণের নাম জড়িয়ে আছে। নদ নদীকেও পবিত্র জ্ঞান করা হয়েছে, সেখানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ অকারণে এটাকে নষ্ট না করে, অপবিত্র না করে, কর্দমাক্ত দুর্গন্ধ পুঁতিময় না করে। গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী, এই যে যারা আমরা গঙ্গার জল পুজোর কাজে লাগে, আমরা যখন এই যে মানুষ যখন সব তীর্থ বারবার গঙ্গার সামনে, এই যে গঙ্গাতে যাচ্ছে, সেখানে গঙ্গাসাগরে গিয়ে স্নান করছে, মনে করছে তার পূর্ণ হলো। সত্যি এই যে এক একটা জায়গাকে, এই জায়গাগুলোকে কেন করা হয়েছে? মানুষের লোভ যাতে এদেরকে স্পর্শ করতে না। মহাভারতের শেষ ভাগে আমরা কি দেখছি? বলা হচ্ছে যারা এই মর্ত্যধামে যারা ভীষণ পাপ করেছে, তাদেরকে তারা যখন নরকে যাবে, সেই সমস্ত পাপীদের নাকি ফ্রাই করা হবে নরকে কড়াইয়ে দিয়ে। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বলতে? মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষের সুরাজি। সত্যি স্বর্গ নরক আছে কিনা তা আমরা জানি না, কিন্তু এই যে ছোটদেরকে রামায়ণ মহাভারত পড়ানো, কেন? তাদের মধ্যে মূল্যবোধ তৈরি করার জন্য, যে তুমি যদি অন্যায় করো তাহলে তোমার কিন্তু শাস্তি, অর্থাৎ ইহজন্মে না হোক পরজন্মে তোমাকে কিন্তু তার শাস্তি পেতে হবে। এই ভয় থেকে কিন্তু মানুষ একটা সেই অন্যায় করা থেকে বিরত থাকে। এবং এই যে চুরি করা, এই যে আমরা বলেছি পরদ্রব্য না বলে পরদ্রব্য নামাটা চুরির সামনে, এই যে এইসব বাক্যগুলো, আত্মবাক্যগুলো, শাস্ত্রের যে আত্মবাক্যগুলো, এগুলো কেন? না, যখনই আমার মনটা চাইবে এই পেনটা তো খুব সুন্দর, আমি তাহলে নিই,
তার আগে তারপরে যদি আমার মধ্যে মূল্যবোধ ধর্মবোধ থাকে তাহলে আমি কিন্তু ফেলটা দেব না, কারণ আমার মধ্যে আমি জানি এটা করলে তার এটা বিজ্ঞান। Every action has equal and opposite reaction. তাহলে এটা কিন্তু আমরা ধর্মীয় সংস্কার বলে উড়িয়ে দিতে পারি না। যে মুহূর্তে থেকে কোনো অন্যায় কাজ করবেন সেই মুহূর্ত থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যাবে, এবং যা আপনি অন্যকে করছেন সেটা আপনাকে কিন্তু এটা রিটার্ন আসবে, এটা বিজ্ঞান। সুতরাং যে এই কথাটি মাথায় রেখে কিন্তু এই অরণ্য সংরক্ষণ ধর্মের সঙ্গে জড়িয়ে এই বিভিন্ন সরোবর সংরক্ষণ, যেমন যারা রাজস্থানে গেছেন তারা পুষ্কর বলে একটি সরোবর দেখেছেন, এবং জানেন কিনা জানি না ওই পুষ্করে যে দেবতা ব্রহ্মার পূজা কিন্তু সব জায়গায় করেন, ওই পুষ্করে ব্রহ্মা দেবতার পূজা হয়। তো এই যে সরোবরের সঙ্গে একটা মন্দির, তাহলে এই যে তার মানে কি আমি মন্দিরের জলকে অপবিত্র করবো না। এই যে আপনি যদি তারকেশ্বর যান তার পাশে দুধ পুকুর, তাহলে দুধ পুকুর তার মানে আমি জলকে দূষিত করবো না। আপনি হরিদ্বারে যান হরকি পৌরি, অর্থাৎ এই এক একটা ছোট ছোট ক্যানেলের পাশে কিন্তু হরকি পৌরি দিয়ে কিন্তু অরিজিনাল গঙ্গাটা বলছে, পাশেরটা ক্যানেল। আসামে জয়সাগর, শিবসাগর, জলাধার, সুদূর সেই মানস সরোবর, সবকিছুই কিন্তু আমাদের কাছে কিন্তু একটা বড় পবিত্র স্থান, এবং এই ভারতবর্ষে কিন্তু অনেক তীর্থস্থান গড়ে উঠেছে। তার মধ্যে বলা হচ্ছে এই যে ধর্মীয় ক্ষেত্রে এই জন্যই চিহ্নিত করা হয়েছে। বট, অশ্বত্থ, নিম, তুলসী, যে প্রতি পুজোতে আমরা পল্লব দেন না আপনারা বাড়িতে দেখেন, তার উপর একটা ডাব দেওয়া হয়, এবং তুলসী নারায়ণের চরণে দেওয়া হয়, এবং এই যে বড় বড় যে শক্তি পূজাতে কিন্তু অশ্বত্থ গাছ, বটের গাছ, এইসব নানান রকম ফল, নারকেল তো সব জায়গায় লাগে। আমরা শিবকে আপনারা যদি বৈষ্ণবীতে যান তাহলে দেখবেন নারকেলকে ওখানে দেওয়া হচ্ছে, তার মধ্যে লাল কাপড় জড়িয়ে ওটা আবার ফেরত দিচ্ছে। এই যে এগুলোকে কেন, যাতে এগুলো নষ্ট না করে মানুষ। তাছাড়া অনেকে বিশ্বাস করে গ্রামের মানুষরা গাছে যক্ষ যক্ষিণী থাকে, গাছে ব্রহ্মদৈত্য থাকে, যদি সেই গাছটা কাটা হয় তবে কিন্তু যক্ষ যক্ষিণী ব্রহ্মদৈত্যের অভিশাপ নিয়ে আসবে। এবং আপনারা যদি জৈনদের কোনো স্থান আপনারা যান তাহলে সেখানে দেখবেন বলা আছে যে এক একজন তীর্থঙ্কর তারা যক্ষ যক্ষিণী তারা অ্যাটেন্ডেড, তাদের কাছে এসেছিলেন, তারা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছে, এবং এই যে যক্ষ যক্ষিণীর সঙ্গে ধর্ম তীর্থঙ্করদের জড়িয়ে রেখেছে, তাহলে এগুলো সব কিন্তু পরিবেশকে রক্ষা করার জন্য। তাহলে আমাদের তখন কি বিশ্বাস হয়, আমরা যদি পরিবেশকে বিনষ্ট করি, বৃক্ষ ক্ষতি সাধন করি, নিশ্চয়ই আমাদের অপরাধ হবে। এটা কিন্তু আমি নিজের জীবনেও দেখেছি যে কেউ যদি অন্যায় ভাবে গাছ কেটেছে তার কিন্তু অবসম্মতিভাবে তার জীবনে কিন্তু একটা দুর্যোগ নেমে এসেছে। সুতরাং নদী, পাহাড়, সরোবর, বৃক্ষ, এই প্রত্যেকটা ন্যাচারাল ফেনোমেনা কে ধর্মের সঙ্গে জড়িয়ে রেখেছে, এবং এই যে নদীর পাশে যে তীর্থস্থান গড়ে উঠেছে তারও গুরুত্ব রয়েছে। তীর্থকে নানান ভাগে ভাগ করা হয়েছে, কোনোটা দৈব অর্থাৎ ভগবান সৃষ্টি করেছেন, কোনোটা অসুর সৃষ্টি করেছেন, কোনোটা মুনি ঋষি সৃষ্টি করেছেন, কোনোটা মানুষ সৃষ্টি করেছেন, যেমন কাশী দেবতার সৃষ্টি, গয়া অসুরের সৃষ্টি, বদ্রিকা ধাম শঙ্করাচার্য সৃষ্টি করেছেন, এরকম বহু এইভাবেই গড়ে উঠেছে। সুতরাং পরিবেশ ও মানব সমাজের মধ্যে এক অক্ষয় বন্ধন কিন্তু সব সময় রয়েছে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসকে একেবারে প্রথম থেকে আপনারা যদি বলেন সেই গুহা মানবের যুগ থেকে যদি আমরা দেখি,
তবে দেখবেন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু পরিবেশ জড়িত রয়েছে। কিন্তু সুতরাং সে পরিবেশের যে অক্ষয় বন্ধন সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। শুধুমাত্র নানান আইন করে এই যে পলিউশন বোর্ড তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল, যে স্মোক চেকিং আগের দিনে আমি বলেছি, কিন্তু শুধুমাত্র আইন করে হবে না। এনজিওরা তারা কিন্তু তাদেরকে এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু এনজিওদের আরো সচেতন হতে হবে। এনজিওরা অনেক কাজ করছে, তারা পথ শিশুদের জন্য কাজ করছে, তারা যত রোগগ্রস্ত যে সমস্ত কুকুর বা অন্যান্য প্রাণী তাদের জন্য কাজ করছে, কিন্তু একইভাবে তাদেরকে কিন্তু এই যে আজকে কলকাতা কেন, আমরা সারা পৃথিবীর দিকে যদি তাকাই, কটা লেক রয়েছে বলুন তো? আজকে হঠাৎ করে যদি অগ্নিকাণ্ড হয় তখন দেখা যাবে সেই দমকল বাহিনীর সেই জল নেওয়ার মতন জলাশয় তারা খুঁজে পাচ্ছে না। কেন? নগরায়নের জন্য তো ওই জলটা বুঝিয়ে সেখানে জলা জমি বুঝিয়ে সেখানে বড় বড় হাই রাইজ উঠেছে। এই যে হাই রাইজ, একবার কি ভাবতে পারছেন এই যে 14 তলা 15 তলা 30 তলা বাড়ি উঠছে, একটা ভূমিকম্প হলে সেই বাড়িগুলোর কি অবস্থা হবে? যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সিমলাতে, যদি পরিবেশের নিয়ম বিরুদ্ধতা করে যদি সেগুলো তৈরি হয়। আরেকটা বিষয়, একটা সময় আসবে যখন এই কলকাতাতে মানুষ জল পাবে না, কারণ এই যে এত বেশি মানুষ এখানে এসেছে এবং জলের প্রয়োজনীয়তা এত বেড়ে যাচ্ছে, জলাভূমি কে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আর এই যে বড় বড় হাই রাইজ তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু জল স্তর অনেক নিচে চলে যাচ্ছে। একটা ডিপ টিউবওয়েল আগে তৈরি করলে যতটা ডেপথে গেলে পরিষ্কার যে খাওয়ার জল পাওয়া যেত, এখন কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। তখন কি হচ্ছে, শুধু কাদা জল উঠছে বা জলই ডিপ টিউবওয়েল করতে হচ্ছে। আজকে পরিবেশ এবং মানুষ পাশাপাশি যখন অবস্থান করে, তখন পরিবেশকে মানুষের নিজেদের বন্ধু রূপে নিয়ে তাকে নিয়েই এগিয়ে চলতে হবে। প্রায়শই সেদিনকে আমরা জি নিউজে দেখছিলাম বড় বড় হিমবাহ ভেঙে যাচ্ছে। কেন? হিমবাহ ভেঙে যাওয়ার কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এই মানুষের যে নগরায়ন, সভ্যতার যে সম্প্রসারণ, আর এই যে কলকারখানা থেকে সমস্ত রাসায়নিক পদার্থের নির্গমন, ধোঁয়ার নির্গমন, এগুলো কি করছে? পরিবেশকে গরম করে দিচ্ছে। নাহলে আমেরিকাতে কোনোদিন এত গরম হয়? এবং তার ফলে এই যে হিমবাহ ভেঙে গিয়ে জল স্তরকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে বিজ্ঞানীরা বলছেন যে 2037-এর পর আমাদের জীবনে কিন্তু মানব সভ্যতার উপর একটা বিরাট সংকট নেমে এসেছে। প্রচন্ড ঝড় ঝঞ্ঝা, নয়তো সমুদ্রের জল স্তর এত উঁচুতে উঠবে যে সমস্ত নিচু জায়গাগুলো বা অনেক যে নহর ছিল সভ্যতা, সেই সুদূর যে প্রাগৈতিহাসিক যুগে আজ যে আগুনের আবিষ্কারের মধ্যে দিয়ে যেই সভ্যতাকে মানুষ তিল তিল করে গড়ে তুলেছে, সেই সভ্যতা যাতে অক্ষয় থাকে, তার কারণেই কিন্তু একটা আধ্যাত্মিকতাকে জড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই আধ্যাত্মিক যে সম্পর্ক, তাকেও মানুষ কি করে যাচ্ছেন, সেই সীমারেখাকে অতিক্রম করে গিয়ে পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে, যার ফলে কিন্তু মানুষেরই হচ্ছে।
তাহলে এই অক্ষয় বন্ধন যাতে অক্ষয় থাকে সে কথা কিন্তু মানুষকেই মনে এই মূল্যায়ন রইল। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং নিশ্চয়ই সচেতন থাকবেন। আপনারা অকারণে প্লাস্টিক ফেলে নোংরা করে পরিবেশকে আপনারা নষ্ট করবেন না। প্রত্যেকে যদি একজন একজন করেও যদি এটা মেনে চলেন তাহলে বৃহত্তর ভাবে কিন্তু পরিবেশেরও ভালো হবে,